বাঁচি, সেবাই হবে দেশ ও জাতি, সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাস যে আমি মোহাম্মদ রকিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের। তো দ্বিতীয় ক্লাসের আজকে তোমাদের লেনদেন অধ্যায়ে আমরা ভালোভাবে শিখব, কারণ এই অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমাদের যে সামনে যে পরীক্ষাটি আছে, এই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন এবং এই অধ্যায়ে অঙ্ক আছে। যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষায় অবশ্যই এই অধ্যায় থেকে অঙ্ক আসে। তো আসা যাক আজকে দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের শুরুতেই মানুষ প্রাচীনকাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছেন। আদিকালে প্রত্যেকেই তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয়গুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাই লেনদেন হবে না। ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। এই অধ্যায় শেষে আমরা যে সকল বিষয় জানতে পারবো: লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, হিসাব সমীকরণের ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিলাদি তালিকা তৈরি করে বর্ণনা করতে পারবো, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবো। লেনদেনের ধারণা শুরুতেই আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লিখিত দুইটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেই জন্য প্রথম ঘটনাটি লেনদেন। দ্বিতীয় ঘটনার যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই, আর্থিক যে সংশ্লিষ্টতা সেটি নেই এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তনও হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায়ের লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে না। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া নেওয়াকেই আমরা সাধারণত বুঝে থাকি। কিন্তু ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে লেনদেন এই দেওয়া নেওয়া বোঝালেই হবে না। তো এ পর্যায়ে লেনদেনের কে দুই ভাগে ভাগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে লক্ষ্য করো যে লেনদেন দুই ধরনের, বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ লেনদেন। দেখো, দৈনন্দিন জীবনে আমাদের যে লেনদেনগুলো হয় বা সেগুলো প্রতিষ্ঠানের, অর্থাৎ কারবারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন আর বাহ্যিক লেনদেন। তো বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান।
পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ী শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকেই প্রভাবিত করে। উদাহরণস্বরূপ মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অবচয় বা মূল্য হ্রাস। নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2000 টাকা বেতন দেওয়া হলো, অথবা ঘর ভাড়া বাবদ 3000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলেও তাও লেনদেন হতে পারে। যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয়, এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। এখানে একটি কাজ আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, কাজটি প্রত্যেক লেনদেন ঘটনা, প্রত্যেক ঘটনা লেনদেন নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে লেনদেন হবে সেই সকল ঘটনায় যে সকল ঘটনা আর্থিক প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করবে, আর যে সকল ঘটনা আর্থিক প্রতিষ্ঠানের উপর কোনো প্রভাব পড়বে না সেই সকল ঘটনাগুলো লেনদেন বলে গণ্য হবে না। এটাই মূলত বোঝানো হয়েছে। তো লেনদেন, হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন হতে হলে তার যে প্রকৃতি বা তার যে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই থাকতে হবে। তো এখানে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য যে আছে সেগুলো আমরা দেখব। মোট 7টি বৈশিষ্ট্য আছে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। প্রথমত, ক, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসার ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি যা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোনো লেনদেন নয়। কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকার ক্ষতি হলো, এটি একটি লেনদেন। অর্থাৎ দুইটা ঘটনা ঘটেছে, একটা ম্যানেজারের মৃত্যু যেটি ক্ষতি হয়েছে, বাট এটি টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য নয়, এই জন্য এটি লেনদেন নয়। কিন্তু আগুনে বিনষ্ট হয়েছে কিছু পণ্য 20,000 টাকার মতো, এটি লেনদেন হিসেবে গণ্য হবে। খ, আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে, সুতরাং এই ঘটনাটি দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে সেহেতু এটি লেনদেন। আবার যদি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ অর্থাৎ অর্ডার দেওয়া হয় তবে এটি লেনদেন বলা যাবে না বা হবে না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার কোনো একটিও পরিবর্তন হয়নি। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন বিষয়টি তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝছো। তো তারপরে আরেকটি বৈশিষ্ট্য, সেটা দ্বৈত সত্যর মূল বক্তব্য হচ্ছে দুইটি পক্ষ। প্রতিটি লেনদেন দুইটি পক্ষ থাকতে হবে। অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই একটা লেনদেনের দুইটি পক্ষ থাকতে হবে। অর্থাৎ একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারী বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে একটি পক্ষ বেতন খরচ হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব। তারপরে দ্বৈত সত্যের পরে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকা পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, অর্থাৎ এখানে 10,000 টাকা পণ্য বিক্রয় করা হয়েছিল, এটা একটা লেনদেন, আর 7 দিন পর যে টাকা পাওয়া গেল সেটাও আরেকটি লেনদেন বলে গণ্য হবে। দৃশ্যমানতা, অর্থাৎ এখানে দৃশ্যমানতা বলতে বোঝানো হয়েছে যে লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা একটি দৃশ্যমান লেনদেন, আবার আসবাবপত্রের অবচয় 1,000 টাকা একটি অদৃশ্যমান লেনদেন বলে গণ্য হয়েছে। ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটনা ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলো
ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো লেনদেন বলা যাবে। সপ্তম অর্থাৎ 6 নম্বরে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, অর্থাৎ প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান পরিবর্তন সাধিত হয়। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি হলো হিসাব সমীকরণ। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। লেনদেন চিহ্নিতকরণ, কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তা নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো। সয়েল এন্টারপ্রাইজে 2017 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করল, অর্থাৎ ব্যবসা যখন শুরু করা হয়েছিল মালিক অর্থাৎ সয়েল এন্টারপ্রাইজে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, অর্থাৎ এটি একটি লেনদেন, কারণ এখানে নগদ টাকা ব্যবসায় এসেছে এবং মূলধন হিসেবে গণ্য হয়েছে। 2, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, এটাও একটা লেনদেন, কারণ পণ্য এসেছে, নগদ টাকা চলে গেছে। প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। 3, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এটাও একটি লেনদেন, কারণ পাওনাদারকে টাকা পরিশোধ করা মানে নগদ টাকা কমে গেল। তারপরে 4, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ, অর্থাৎ অর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 8,000 টাকার পণ্যর অর্ডার দিলেও টাকা কিন্তু প্রতিষ্ঠান থেকে চলে যায় নাই বা প্রতিষ্ঠানে পণ্য আসে নাই বা কিছু হয় নাই, এই জন্য এটি লেনদেন হবে না। 5, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হয়েছে, এটা কিন্তু লেনদেন, কারণ বিজ্ঞাপন প্রচার করার জন্য 2,000 টাকা প্রদান করা হওয়া মানে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাওয়া, অর্থাৎ 5 একটি লেনদেন। 6, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনের ব্যবসার ম্যানেজার নিয়োগ, অর্থাৎ তাকে চুক্তি করা হয়েছে, তাকে 7,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে, অর্থাৎ তাকে টাকা কিন্তু দেওয়া হয় না, এই জন্যে 6 নম্বরটিও লেনদেন বলে গণ্য হবে না। 7, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে, অর্থাৎ ব্যবসা থেকে মালিক টাকা নিয়ে গেলে সেটি উত্তোলন হিসেবে গণ্য হবে। মালিক ব্যবসায় যা আনবে সেটি হচ্ছে মূলধন, আর মালিক কর্তৃক ব্যবসা থেকে যা নিয়ে যাবে সেটি উত্তোলন হিসেবে গণ্য হবে, অর্থাৎ 7 তারিখে এটি একটি লেনদেন। 8, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে, এটি মালিকের ব্যাপার, এটি ব্যবসার কোনো প্রভাব বিস্তার করবে না, এটি লেনদেন হবে না। 8 নম্বর। 9, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করেন, এটিও লেনদেন হবে না, কারণ চুক্তি করা হয়েছে 10,000 টাকার পণ্য নিব, যে কোনো সময় চুক্তি অনুযায়ী পণ্য সে নাও নিতে পারে, এই জন্যে 9 এটি লেনদেন বলে গণ্য হবে না। 10, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, অর্থাৎ ধারে বিক্রয় করা হোক আর নগদে বিক্রয় করা হোক, এটি একটি লেনদেন, কারণ সে এখন কি দেনাদারের সৃষ্টি হয়ে যাচ্ছে। এসব ঘটনার লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করা হলো, অর্থাৎ এখানে ব্যাখ্যা পরের পেজে দেওয়া হয়েছে, আমি আলোচনা করে দিয়েছি। দেখো এখানে নগদ অর্থ প্রতিষ্ঠান মূলধন স্বরূপ আনয়ন করা হয়েছে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনই দুইটি পক্ষ, অর্থাৎ একটি পক্ষ মালিকের মূলধন, অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা, অর্থাৎ লেনদেন। দ্বিতীয়ত দেখো তোমরা ভালোভাবে বুঝবে, সুপ্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের কিনা সেটা প্রথমে আমরা লিখে দিয়েছি লেনদেন, আর যেটি লেনদেন হয় সেটা লেনদেন, সে আবার পাশে কারণ ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। দেখো পণ্য মূল্য অর্থে মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থাৎ পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে, এটি লেনদেন। 3 নম্বরও লেনদেন, কারণ পাওনাদারকে পরিশোধ করার মাধ্যমে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয় হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। 4, লেনদেন নয়, কারণ পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছিল, যা প্রতিষ্ঠানে আর্থিক আদান প্রদানের কোনো কিছু ঘটেনি। 5, লেনদেন, বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে সুবিধা গ্রহণ করা হয়েছে এবং উক্ত সুবিধার ফলে নগদ পরিশোধ করার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এটিও লেনদেন। 6, লেনদেন নয়, কারণ চাকরি নিয়োগ প্রদানের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যার ফলে তাকে টাকা দেওয়া হয়নি, এটি লেনদেন হিসাবে গণ্য হবে না। 7, লেনদেন, কারণ ব্যবসা হতে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠানের হতে সুবিধা গ্রহণ করেছেন, ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন ঘটেছে। 8, লেনদেন নয়, কারণ ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে, যেটি প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক যুক্ত হবে না। 9, লেনদেন নয়, কারণ পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে,
এখনও পণ্য ক্রয় করেনি, মূল্য পরিশোধ করেনি, ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। 10 লেনদেন, কারণ ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের হানিফ ট্রেডার্সকে সুবিধা প্রদান করেছেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়। এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তো হিসাব সমীকরণের বিষয়টি যে হিসাব সমীকরণ কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাববিদগণ হিসাব সমীকরণ অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন আনয়নকারী ঘটনা লেনদেন হিসেবে গণ্য হয়। তো এখানে হিসাব সমীকরণের যে মৌলিক রূপ, সেই মৌলিক রূপটি প্রদান করা হয়েছে, তোমরা দেখতে পাও। দেখো, এর মানে অ্যাসেট, অ্যাসেট বাংলা অর্থ সম্পদ, সমান সমান, এখানে ইকুয়েশন মানে সমীকরণ মানে সমান, তারপরে এল বড় হাতের, যার অর্থ হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে দায়, প্লাস ই মানে ইকুইটি, ইকুইটি মানে সত্ত্ব বা মালিকানা সত্ত্ব, নিচে এ সমান সমান এল প্লাস ই, যেখানে ইংরেজির বাংলা দেওয়া হয়েছে। এ অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদসমূহ, এল লায়াবিলিটিস অর্থাৎ দায়সমূহ, ই ইকুইটি মালিকানা সত্ত্ব। তো সম্পদ বলতে আমরা বুঝি, সম্পদ বলতে বুঝে অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায় মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে সহায়তা বা ব্যবহৃত হয়, যেমন ব্যবসায় মালিকানাধীন আসবাবপত্র, দালানকোঠা, কলকবজা ইত্যাদি। দায়, দায় হচ্ছে ব্যবসা এর আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। দায় বলতে ব্যবসা প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি প্রতিষ্ঠানের উপর দাবি করে তাহলে সেই দাবি অংশটুকুকে দায় বলে গণ্য করা হয়। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব অর্থাৎ সম্পদের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি যদি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব অর্থাৎ এর উপাদান আবার 4টি। কি কি? মালিকের বিনিয়োগ অর্থাৎ মূলধন, আয় অর্থাৎ রেভিনিউ বা ইনকাম, উত্তোলনের ইংরেজি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন, ব্যয় বা খরচ। এখানে চিত্রের সাহায্যে বিষয়টি আরও ভালোভাবে দেখানো হয়েছে। মূলধন, বিনিয়োগ অর্থাৎ রেভিনিউ, এই দুটা মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, আর মালিকটি উত্তোলন আর খরচ এই দুটা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। অর্থাৎ উপরের দিকে চিহ্ন নির্দেশ করা হয়েছে যোগ, আর নিচের দিকে চিহ্নটি নির্দেশ করা হয়েছে অর্থাৎ বিয়োগ হবে। অর্থাৎ নিচে হিসাব সমীকরণের বর্ধিত করলে এই অংশটুকু পাওয়া যায়। অর্থাৎ এ সমান সমান আমরা জানি এল প্লাস ই। এখন কে ভাঙলে আবার যেটা আসে ইতে হচ্ছে সিতে হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আর আরতে হচ্ছে রেভিনিউ অর্থাৎ আয়, ইএক্স অর্থাৎ এক্সপেন্স মানে খরচ বা ব্যয়, ডি হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন। তো সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ মাইনাস খরচ বা ব্যয় মাইনাস উত্তোলন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালোভাবে ক্লাসটি গ্রহণ করেছো, এবং আরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত জানবো, শিখব, এবং পরবর্তীতে আমরা ক্লাসে অঙ্ক দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।